আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান এই কোর্সের উপর আলোচনা করতেছিলাম। তার আগে আমি দুটি ক্লাস করেছি। একটি হচ্ছে যুক্তির উপাদান পদ নিয়ে, আরেকটি করেছিলাম যুক্তির উপাদান বাক্য নিয়ে। আজকে এটা আমার তৃতীয় ক্লাস। আজকে তোমাদেরকে পড়াবো যুক্তির অন্যতম আরেকটি উপাদান শব্দ। আমি আগে লিখে নিয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, অর্থাৎ শব্দ কি। ব্যাকরণগত দিক থেকে শব্দ বলতে আমরা বুঝি যে কতগুলো বর্ণের সমষ্টি, কতগুলো বর্ণের সমষ্টিকে আমরা শব্দ বলি, যেটি একটি অর্থবোধক ভাব প্রকাশ করে থাকে। আবার যদি অর্থবোধক ভাব প্রকাশ করে না থাকে, সেক্ষেত্রে সেটিকে আমরা শব্দ বলতে পারি না। কাজে শব্দ বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি, যেটি একটি অর্থবোধক ভাব সৃষ্টি করে। যেমন দিন, এটি একটি অর্থবোধক ভাব সৃষ্টি করে এবং এখানে কতগুলো বর্ণের সমষ্টি রয়েছে, এটি একটি শব্দ। কিন্তু যুক্তিবিদ্যার শব্দের ব্যাখ্যাটি একটু ভিন্ন। যে এখানে আমরা শব্দ বলতে বুঝি যে কোনো কতগুলো বর্ণের সমষ্টিকে শব্দ বলি, কিন্তু সব শব্দই কি যুক্তিবিদ্যায় ব্যবহৃত হবে? না। কোন শব্দগুলোই ব্যবহৃত হবে? যেই শব্দগুলো পদ হিসাবে স্বীকৃতি হয়। আর পদ কি, পদ কাকে বলি সেটিও আমরা গত ক্লাসে বলেছি। তারপর আজকে আবার বলছি, সব শব্দই যুক্তিবাক্যে ব্যবহৃত হবে না। যুক্তিবাক্যে ব্যবহৃত হয় সেই শব্দ যেই শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হয়। আর পদ কোনগুলোকে বলে? বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে শব্দ ব্যবহার হয় সেটি হচ্ছে পদ। কাজেই বুঝতে পারছো যে শব্দ কতটুকু গুরুত্বপূর্ণ। এখন শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি। এটা হচ্ছে শব্দের একটি অন্যতম প্রকারভেদ। অর্থাৎ অর্থপূর্ণ যে কোনো সব বর্ণের সমষ্টি হচ্ছে শব্দ। আজকে শব্দ সম্পর্কে তো আমরা জানলাম, এখন শব্দের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রকারভেদ অর্থাৎ শব্দ কয় ধরনের, অর্থাৎ যেই শব্দগুলো যুক্তিবাক্যে ব্যবহৃত হবে এরকম শব্দ কয় ধরনের। আমরা জানি শব্দ হচ্ছে তিন ধরনের। একটাকে বলা হয় পদযোগ্য, যেগুলো পদের যোগ্য হবে, পদযোগ্য শব্দ। আরেকটাকে বলা হয় সহপদযোগ্য, সহপদযোগ্য শব্দ। আরেকটি শব্দ রয়েছে যেটিকে আমরা বলি পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দ। কাজে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ হচ্ছে তিন ধরনের: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। আর শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমষ্টি যা একটি অর্থবোধক ভাব প্রকাশ করে। আর যুক্তিবিদ্যায় এই শব্দকে তিন ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে পদযোগ্য, যেটি পদের যোগ্যতা লাভ করবে। আরেকটা হচ্ছে সহপদযোগ্য, যেটি অন্যের সাহায্যে পদের যোগ্য হবে। আরেকটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, যেটি পদের যোগ্য নয়। এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। আমরা এখন যদি আলোচনা করি যে পদযোগ্য শব্দ, পদযোগ্য শব্দ কোনটি? পদযোগ্য শব্দ হবে সেগুলো, অর্থাৎ যে শব্দগুলো যুক্তিবিদ্যায় পদের ব্যবহারযোগ্য, অর্থাৎ পদ হিসেবে ব্যবহৃত হবে সম্পূর্ণ স্বাধীনভাবে, অন্য কোনো সাহায্য ছাড়াই, স্বতন্ত্রভাবেই নিজে নিজেই যেই শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হবে সেগুলোকে বলা হয় পদযোগ্য শব্দ। যেমন আমি যদি উদাহরণ লিখি,
যেমন উদাহরণ হিসেবে লিখছি, চাঁদ হয় পৃথিবীর একটি উপগ্রহ। তাহলে এই যে এখানে শব্দটি ব্যবহার করেছে চাঁদ, এইখানে আছে একটি উপগ্রহ, অর্থাৎ এইখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে চাঁদ, উপগ্রহ, এই অথবা আমি যদি পুরাটাকে একটি শব্দ সমষ্টি বলি সেটিও হবে। তাহলে মূলত এখানে উপগ্রহ এবং চাঁদ এটি উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণে এই চাঁদ হচ্ছে একটি পদযোগ্য শব্দ, উপগ্রহ হচ্ছে একটি পদযোগ্য শব্দ। আবার যদি বলি ফুল, ফুল হয় সুন্দর, এখানে ফুল এটি সম্পূর্ণ স্বাধীনভাবে একটি ব্যবহারযোগ্য পদ এবং শব্দ যেটি যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে। কাজে আমরা বুঝতে পারছি যে পদযোগ্য শব্দ হবে কোনগুলো, যেগুলো পদের যোগ্য শব্দ, অর্থাৎ স্বতন্ত্রভাবে কারো কোনো সাহায্য ছাড়াই নিজে নিজেই সম্পূর্ণভাবে অন্যের অধীন না হয়ে সম্পূর্ণ মুক্তভাবে শব্দ ব্যবহৃত হয় পদের যোগ্য হিসাবে, সেগুলোকে পদযোগ্য শব্দ বলে। দ্বিতীয়ত আমরা দেখি সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ হচ্ছে এরা নিজেরা স্বতন্ত্রভাবে বা নিজে নিজে পদ হিসেবে সব ব্যবহৃত হবে না, তবে অন্যের সাহায্য নিয়ে যে শব্দটি পদ হিসেবে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি সহপদযোগ্য। যেমন আমরা বলতে পারি টি, টা, খানা, গুলো ইত্যাদি যে শব্দগুলো রয়েছে এগুলো সহপদযোগ্য, এগুলো নিজেরা কোনো শব্দ হতে পারে না, তবে শব্দ ঠিক আছে কিন্তু এই শব্দগুলো পদের যোগ্য হিসেবে ব্যবহৃত হয় না। কখনই এটা পদের যোগ্য হিসেবে ব্যবহৃত হবে যখন এর সাথে সহযোগী অন্য আরেকটি শব্দ ইউজ করতে হবে, অর্থাৎ স্বতন্ত্রভাবে সম্পূর্ণ নিজে নিজে বা স্বাধীনভাবে তারা পদযোগ্য শব্দ হয় না। যখন এদের সাথে অন্য আরেকটি শব্দ যুক্ত করে পদের যোগ্য করা হয় তখন সেটাকে বলা হবে সহপদযোগ্য শব্দ। যেমন আমি যদি বলি, উদাহরণ হিসেবে আমি বলতে পারি বইটি হয় মজার, বইটি হয় খুব মজার, বইটি হয় মজার। অর্থাৎ এখানে এই যে টি শব্দটি, টি নিজে কোনো অর্থ হয় না যেটি পদের যোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এর সাথে যখন আমরা আরেকটি শব্দ লাগিয়ে দিয়েছি বই, তখন পুরো শব্দটি হয়েছে বইটি, অর্থাৎ বইটি হয় মজার। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বইটি একটি পদযোগ্য সহপদযোগ্য শব্দ। কিন্তু টি, টা, খানি, খানা, গুলো এগুলো কখনোই কি হতে পারে না, সহযোগ্য, নিজে নিজেই পদের যোগ্য হতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়, সেজন্য এগুলোকে বলা হয়েছে সহপদযোগ্য। আমরা আরেকটি পদের বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পদ নিরপেক্ষ। পদ নিরপেক্ষ, পদ নিরপেক্ষ শব্দ, অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে এমন শব্দ যেগুলো কখনোই পদের যোগ্য হিসাবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ স্বাধীনভাবে কি করতে পারে না, কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবে না। আমরা জানি পদ মানে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হবে, আর পদ নিরপেক্ষ শব্দ হচ্ছে সেগুলো যেগুলো কখনোই স্বাধীনভাবে বা নিজে নিজে কখনোই উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবে না, সেই জন্য এগুলোকে বলা হয়েছে। এমনকি যদি কোনো পদের সাহায্য নেওয়া হয় তারপরেও এটি কোনো পদের বা উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না, এই জন্য এগুলোকে বলা হয়েছে অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। যেমন আমি যদি এখানে উল্লেখ করি ছি ছি, হাই হাই, তারপরে খাও যাও, মরি মরি, ওহো ওহে, এই যে শব্দগুলো আমরা ইউজ করি, অর্থাৎ এই শব্দ ছি ছি, হাই হাই, মরি মরি, গেল গেল, এই শব্দগুলো
আমরা পদ নিরপেক্ষ শব্দ, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কোনো বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করতে পারি না। এমনকি এর সাথে যদি অন্যান্য শব্দ আমরা যুক্ত করি বা অন্যের পদের সহযোগিতা নিই, তারপরেও আমরা এটা যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে অর্থপূর্ণভাবে ব্যবহৃত করতে পারি না। এই জন্যই এইগুলোকে বলা হয়েছে পদ নিরপেক্ষ শব্দ। আশা করি আজকে শব্দ কি, শব্দের প্রকারভেদ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি আবার প্রথম থেকে জিস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। আজকের হচ্ছে বিষয় ছিল শব্দ, শব্দের প্রকারভেদ। শব্দ বলতে আমরা কি বুঝি? কতগুলো বর্ণের সমষ্টি যা অর্থবোধক ভাব প্রকাশ করে, সেগুলোকে আমরা বলি শব্দ। শব্দকে এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, অর্থাৎ দ্বিতীয়ত হচ্ছে সহপদযোগ্য শব্দ, 3 নম্বরে হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ হচ্ছে সেগুলো যে পদগুলো নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের পদ হিসেবে, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হবে যে শব্দগুলো, সেগুলোকে বলা হবে পদযোগ্য শব্দ। যেমন আমরা বলেছি যে চাঁদ হয় সুন্দর, তাহলে এখানে চাঁদ, চাঁদ হচ্ছে একটি পদযোগ্য শব্দ, কারণ এখানে অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত করে থাকে। দ্বিতীয়ত আমরা যে শব্দটি পেয়েছিলাম সেটি ছিল সহপদযোগ্য, অর্থাৎ এটি পদযোগ্য হবে তখনই যখন অন্যের সাহায্য নিতে হবে, নিজে নিজে কখনোই পদযোগ্য হতে পারে না। অন্যের সহযোগিতা নিলে সেটি আবার পদযোগ্য হয়, যেমন বা উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত করা যেতে পারে। যেমন আমরা বলেছি টি, ঠা, খানি, এগুলো নিজে নিজে কখনোই শব্দ হিসেবে, উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হবে না। কিন্তু যদি এগুলোর সাথে অন্য কোনো শব্দ যুক্ত করা হয়, সেক্ষেত্রে সেটি পদের যোগ্য হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা যাবে। সে কারণে এটাকে বলা হয়েছে পদযোগ্য শব্দ। সর্বশেষ আমরা যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে পদ নিরপেক্ষ, অর্থাৎ পদের অযোগ্য। অর্থাৎ এই ধরনের শব্দগুলো কখনোই পদের যোগ্য হবে না, অর্থাৎ কোনো বাক্যে, যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে এই শব্দগুলো ব্যবহৃত হবে না। সেই জন্য এগুলোকে বলা হয়েছে পদ নিরপেক্ষ শব্দ। যেমন আমরা উল্লেখ করেছি, যেমন ছি ছি, হায় হায়, মরি মরি, এই জাতীয় শব্দগুলো কখনোই কোনো ব্যক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহার করা যায় না। এমনকি এদের সাথে কিছু পদ যুক্ত করলেও তারা অর্থপূর্ণভাবে কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে কাজ করতে পারে না, অর্থাৎ তারা পদের যোগ্য হিসেবে সম্পূর্ণ অযোগ্য। এই জন্য এগুলোকে বলা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। আশা করি শব্দ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে জানিয়ে দিবে। আশা করি সেখানে তুমি উত্তরটি পেয়ে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।